আপনারা দেখছেন দর্পণ নিউজ টিভি চ্যানেল। আজ 22শে জুন সোমবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে? হামলার নেপথ্যে কারা? ছবি প্রকাশ করে বিস্ফোরক দাবি অভিষেকের। আমাকে বাজারে বিক্রি করেছেন মমতা, বিস্ফোরক অভিযোগ বৈশাখীর। নিশানায় ফিরাদ ও অনন্যাও। আচমকায় আলিমুদ্দিনে হাজির প্রসেনজিৎ। সিপিএম নেতা বিমানের সঙ্গে বৈঠক ঘিরে জোর রাজনৈতিক জল্পনা। অনুদান নয় কর্মসংস্থান। বিপুল ঋণের চাপে কেমন হতে চলেছে শুভেন্দু সরকারের প্রথম বাজেট? বাড়ছে কৌতূহল। মমতা অভিষেকের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তুমুল তরজা। নতুন করে জল্পনা তৃণমূলের অন্দরে। 50 কিমি বেগে ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ একাধিক জেলায় জারি অরেঞ্জ অ্যালার্ট। তৃণমূলের সম্পত্তি নিয়ে প্রশ্ন উঠতেই বিস্ফোরক কুণাল ঘোষ। সামনে আনলেন দুই নেতার আর্থিক হিসাব। উদ্ভব শিবিরের বড়সড় ভাঙনের আশঙ্কা। আজই দল ছাড়তে পারেন 6 সাংসদ। জোর জল্পনা রাজনৈতিক মহলে। লক্ষ লক্ষ টাকা নিয়েও চাকরি দেননি। প্রতারণা মামলায় নাম জড়ালো অভিষেকের ঘনিষ্ঠ সুমিতের। চাঞ্চল্য রাজনৈতিক মহলে। জয় শ্রীরাম স্লোগানে উত্তাল ঢাকা। হাজার হাজার হিন্দুর বিক্ষোভে উত্তপ্ত বাংলাদেশ। বাড়ছে উদ্বেগ। সংখ্যালঘু সেলের সভাপতির পদ ছাড়লেন মোশাররফ হোসেন। বিদ্রোহী শিবিরে যোগদানের জল্পনায় সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূল ছেড়ে আরো চাপে জ্যোতিপ্রিয় মল্লিক। শুটিয়া গণধর্ষণ কাণ্ডে ফাইনাল খোলার দাবি ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক। সিআইডিকে ডেকেছিলেন খোদ শোভন দেবী। শেষমেশ তদন্তকারীদের হাতে তুলে দিলেন সেই রহস্যময় খাতা। তৃণমূলের তোলপাড়। অভিষেকের বিমান সফরে কোটি কোটি টাকার খরচ। গত 4 বছরে কত টাকা উড়িয়েছে তৃণমূল? উঠছে বড় প্রশ্ন। বাংলার জন্য 60,000 কোটি টাকা বরাদ্দ। বাজেটের আগেই বড় চমক মোদী সরকারের। রাজনৈতিক মহলে তুমুল চর্চা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছে বিস্তারিত খবরে। রাজ্যে পালা বদলে তৃণমূলের বিধায়ক থেকে সাংসদ একের পর এক সদস্য দল থেকে ইস্তফা দিয়েছেন। গঠিত হয়েছে আলাদা ব্লক। ঐতিহাসিক এই ঘটনা সাড়া ফেলে দিয়েছে রাজ্য তথা দেশের রাজনীতিতে। সম্প্রতি সেই তালিকায় জুড়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। এবার তার সুস্থতা কামনা করেই শুটিয়া গণধর্ষণের ফাইল খোলার হুঁশিয়ারি দিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন তিনি বলেন, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। আমি চাই উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। তবে এরপরেই মন্ত্রী বলেন, ছোট থেকেই শুনে আসছি শুটিয়া গণধর্ষণ কাণ্ডের কথা। ওই গ্রামকে ধর্ষণের গ্রাম বলা হতো। মহিলাদের বাঁচাতে গিয়ে এই ধর্ষণের প্রতিবাদের জন্য শিক্ষক বরুণ বিশ্বাসকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। সেই খুনের পেছনে জ্যোতিপ্রিয় মল্লিকের নামও উঠে আসে। বরুণ বিশ্বাসকে খুন করেছে, এবার তার ফাইল খোলা হবে। পাশাপাশি উপযুক্ত শাস্তিও দেয়া হবে। দলীয় পদ থেকে ইস্তফা দিলেও দোষী হলে তিনি রেহাই পাবেন না। উল্লেখ্য, 2012 সালের 5ই জুলাই কলকাতার মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক বরুণ বিশ্বাস গোবরডাঙ্গা স্টেশনে নেমেছিলেন। বাইক নিয়ে বাড়ির দিকে রওনা দেওয়ার সময় গুলিবিদ্ধ হন তিনি। কিন্তু কি কারণে খুন? স্থানীয়রা জানান, 8-এর দশকের শেষ দিকে শুটিয়া শুরু হয়েছিল লাগাম ছাড়া দুষ্কৃতীদের দৌড়াতাংশ। এলাকায় একের পর এক গণধর্ষণের ঘটনা ঘটেছিল, আর সেই অত্যাচারের প্রতিবাদে গর্জে উঠেছিল বরুণ। এলাকার মানুষকে সংগঠিত করে প্রতিবাদী মঞ্চ তৈরি করে অত্যাচারীদের বিরুদ্ধে জনমত গড়ে তোলেন বরুণ। আর এরপরই দুষ্কৃতীদের নজরে পড়েন তিনি। 2000 সালে ভয়াবহ বন্যার পর এলাকায় নদী সংস্কারের জন্য আন্দোলন শুরু করেন বরুণরা। স্থানীয় সূত্রের দাবি, এর জন্য প্রায় 34 কোটি টাকার অনুমোদন আসে, আর সেই টাকার বড় অংশ আত্মসাৎ করেন মন্ত্রী জ্যোতিপ্রিয়। এমনই অভিযোগ ওঠে, আর সেই বিষয়েও সরব হন বরুণ বিশ্বাস। এই সবের জেরেই তাকে খুন হতে হয়েছিল বলেই মনে করেন স্থানীয়রা। এদিন সোমবার নতুন সরকারের বাজেট পেশ নিয়েও বক্তব্য রাখেন মন্ত্রী অগ্নিমিত্রা। জানান, মানুষের যা প্রত্যাশা বা স্বপ্ন তা পূরণ হবে। মানুষ বিজেপির উপর ভরসা রেখেছে বলেই আজ তারা ক্ষমতায়।
তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ ছাড়ার ঘোষণা করে রাজনৈতিক মহলে জোর চর্চার জন্ম দিলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। তার এই সিদ্ধান্ত ঘিরে তৃণমূলের অন্দরেই শুরু হয়েছে নানা জল্পনা। রাজনৈতিক মহলের একাংশের মতে সোমবার বিধানসভার বাজেট অধিবেশনের দিন তাকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে দেখা যেতে পারে। পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মোশাররফ বলেন, কয়েকদিন আগে সংবাদ মাধ্যমের খবরে জানতে পারি আমাকে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি করা হয়েছে, কিন্তু এই বিষয়ে আমি কোনো সরকারি চিঠি পাইনি, তাই আমিও মৌখিকভাবে ওই পদ ছাড়ার কথা জানিয়েছি। যদি চিঠি পেতাম তাহলে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিতাম। এবারের বিধানসভা নির্বাচনের ইটাহার কেন্দ্র থেকে দ্বিতীয়বারের জন্য তৃণমূলের টিকিটে জয়ী হয়েছেন মোশাররফ। দলের তরুণ মুখ হিসেবে গত কয়েক বছরে তার উত্থান ছিল অত্যন্ত দ্রুত। রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরে আলোচনা ছিল তৃণমূলের সংখ্যালঘু সংগঠনের মধ্যে মোশাররফের উত্থান অনেকটাই উল্কা গতিতে হয়েছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে প্রবীণ নেতা অমল আচার্যের পরিবর্তে ইটাহার কেন্দ্রে মোশাররফকে প্রার্থী করেছিল তৃণমূল। নির্বাচনে জয়ের পর বিধানসভায় তার বক্তব্য এবং সাংগঠনিক সক্রিয়তা দলের শীর্ষ নেতৃত্বের নজর কাড়ে। বিশেষ করে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই তাকে মনে করা হতো। দলের একাধিক প্রবীণ ও অভিজ্ঞ সংখ্যালঘু নেতাকে পিছনে ফেলে মাত্র 30 বছর বয়সে তিনি সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির দায়িত্ব পান। পাশাপাশি তাকে সংখ্যালঘু বিত্ত নিগমের চেয়ারম্যান পদেও দেখা দেওয়া হয়। ফলে সংগঠনের মধ্যে তার গুরুত্ব দ্রুত বৃদ্ধি পেয়েছিল। আর সেই মোশাররফের পদত্যাগ এবং বিরোধী শিবিরে যোগ দেওয়ার ইঙ্গিত তৃণমূল নেতৃত্বের কাছে অস্বস্তির কারণ হয়ে উঠেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে সংখ্যালঘু ভোট ব্যাংকে ঘিরে যখন রাজ্যের রাজনীতি নতুন সমীকরণের দিকে এগোচ্ছে, তখন মোশাররফের এই পদক্ষেপ তৃণমূলের কাছে বড় ধাক্কা হতে পারে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। সোমবারের বাজেট অধিবেশনে মোশাররফের রাজনৈতিক অবস্থান নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান হতে পারে বলেই মনে করা হচ্ছে। তৃণমূলের বিপুল টাকার শেষমেশ হবে কি? দল ভেঙে টুকরো টুকরো অর্থের মালিকানা কোন গোষ্ঠীর কাছে যাবে? জল্পনার মাঝেই অরূপ বিশ্বাস কোষাধ্যক্ষ হিসেবে চিঠি দেন ব্যাংকে। অন্যদিকে ঋতব্রত গোষ্ঠীর বিধায়করাও চিঠি দেন ঘাসফুল শিবিরের 3টি অ্যাকাউন্টে ফ্রিজ ইতিমধ্যেই। নতুন কোষাধ্যক্ষ এখনো মুখ খোলেননি এইসব বিষয়ে, তবে একাধিক প্রশ্ন তুলছেন কুণাল ঘোষ। রবিবার তিনি কয়েকটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, সঙ্গে লিখেছেন তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট এবং টাকা নিয়ে যারা অভিযোগ করেছে তারাই কদিন আগে নিজেদের ভোটে সেই দলের ব্যাংক থেকে 25 লক্ষ টাকা করে নিল কেন? নির্বাচন কমিশনে তাদের দেওয়া তথ্য অনুযায়ী চাটন রিট ভোটে খরচ করেছে 26,086.38 টাকা। তার মধ্যে 25 লক্ষ তৃণমূলের অ্যাকাউন্ট থেকে আসা সন্দীপন সাহার খরচ 27,01,372 টাকা, আর এর মধ্যে 25 লক্ষ টাকা পার্টি থেকে। এখানেই শেষ নয়, বেশ কয়েকটি প্রশ্ন তুলে কুণাল লিখেছেন। প্রশ্ন 1, পার্টির প্রতীক, পার্টির কর্মীদের আবেগ পরিশ্রম শুধু নয়, পার্টির টাকায় নির্বাচন করে এসে সেই পার্টির ব্যাংক অ্যাকাউন্টকে কালিমালিপ্ত করছে, লজ্জা করল না? 2, টাকা খারাপ হলে নিল কেন, ভোটে ব্যবহার করলো কেন? 3, যদি মনে করে টাকা খারাপ, এখনো পার্টিকে বা সরকারকে টাকা ফেরত দেয়নি কেন? চাটন রেতর কাছ থেকে এই দ্বিচারিতা প্রত্যাশিত, কিন্তু সন্দীপন অসৎ সঙ্গে পড়ে আর কত নিচে নামবে? দ্বিচারিতা ও বিশ্বাসঘাতকতার একটা সীমা থাকা উচিত। তৃণমূলের ব্যাংক তহবিল সম্পদ নিয়ে আমার কোনো ধারণা নেই। এতদিনের দল, এত জনপ্রতিনিধি কর্মীদের সাহায্য আইনানুগ পদ্ধতিতে তহবিল থাকতে পারে, তবু জানি না, তাই মন্তব্য করব না। কিন্তু চাটন রেতরা নিজের জন্য টাকা নেবে, তারপর অন্যের হাতে তামাক খেয়ে সেই তহবিলকে আক্রমণ করবে, এই বেইমানি চলতে পারে না। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল ও কমলা সতর্কতা জারি থাকবে। রবিবার পর্যন্ত লাল সতর্কতা, সোমবারে কমলা সতর্কতা, বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। শুক্রবারে ফের কমলা সতর্কতা, অর্থাৎ বৃষ্টির পরিমাণ বাড়বে উইকেন্ডে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ ও কমলা সতর্কতা। বৃষ্টি না হলে গরম অস্বস্তি থাকবে। ফের বুধবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সিস্টেম অক্ষরেখা পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত। এটি হরিয়ানা ও উত্তরপ্রদেশের উপর দিয়ে রয়েছে।
বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে আজ রবিবার কলকাতাতে ঝড় বৃষ্টির হালকা সম্ভাবনা। পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় কমলা সতর্কতা। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা। সোম ও মঙ্গলবার তাপমাত্রা কিছুটা বাড়বে। বৃষ্টি না হলে সেখানে গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তি হবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে সব জেলাতে। আপাতত ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আবারও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। জারি হতে পারে কমলা সতর্কতা। উত্তরবঙ্গে আজ রবিবার বৃষ্টিপাতের লাল সতর্কতা। প্রবল বৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। এই দুই জেলার কিছু অংশে 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। মালদা ও 2 দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে দুর্যোগের লাল সতর্কতা আজ পর্যন্ত। সোমবারেও দুর্যোগের কমলা সতর্কতা। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। শুক্রবার থেকে উত্তরবঙ্গে ফের বৃষ্টি বাড়তে পারে। ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি হবে শুক্রবার থেকে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে কমলা সতর্কতা। উইকেন্ডের উপরের দিকে বেশিরভাগ জেলাতে ঝড় বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। ঐতিহাসিক পালা বদলের পর সকলের নজর এখন 22শে জুনের দিকে। আগামী সোমবার বিধানসভায় 2026-27 আর্থিক বছরের জন্য রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর এটিই হতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকারের প্রথম অর্থনৈতিক দর্শনের দলিল। বাজেটের মূল চ্যালেঞ্জ ও সম্ভাব্য চমকগুলো এক নজরে। বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঋণের পাহাড়। নবান্নের সামনে এখন সবচেয়ে কঠিন পরীক্ষা রাজ্যের বিপুল ঋণ। বর্তমানে পশ্চিমবঙ্গের ঘাড়ে 7.1 লক্ষ কোটি টাকারও বেশি ঋণের বোঝা। বছরে শুধু পুরনো ঋণের সুদ মেটাতেই চলে যায় প্রায় 49,000 কোটি টাকা। এই প্রবল আর্থিক চাপের মাঝে শিল্পায়ন ও জনকল্যাণমূলক প্রকল্পের ভারসাম্য কিভাবে রক্ষা করা হবে সেটাই অর্থমন্ত্রীর কাছে বড় চ্যালেঞ্জ। অনুদান নয়, কর্মসংস্থানে জোর। নতুন সরকারের বাজেটের মূল থিম হতে চলেছে ভাতা নির্ভরতা থেকে সম্পদ ও কর্মসংস্থান সৃষ্টি। শিল্প বিনিয়োগ টানতে ইজ অফ ডুইং বিজনেসে জোর দিয়ে সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা এবং লাইসেন্স রাজ কমানোর স্পষ্ট দিশা থাকতে পারে। পাশাপাশি ঋণের চাপ কমাতে তৈরি হতে পারে বিশেষ ডেট ম্যানেজমেন্ট সেল। লক্ষ্মীর ভান্ডার অতীত, আসছে অন্নপূর্ণা যোজনা। আগের সরকারের লক্ষ্মীর ভান্ডারের বদলে নতুন রূপ নিচ্ছে অন্নপূর্ণা যোজনা। সরকার আগে স্পষ্ট করেছে এই প্রকল্পে 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলাদের সরাসরি মাসিক 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। ভুয়ো উপভোক্তা ছাঁটাইয়ে কড়া পদক্ষেপ। সামাজিক প্রকল্পের আর্থিক দায় সামলাতে কড়া ফিল্টারিং এর পথে হাঁটছে নবান্ন। আধার ও অন্যান্য তথ্য যাচাইয়ের মাধ্যমে ইতিমধ্যেই প্রায় 22 লক্ষ ভুয়ো উপভোক্তাকে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। আয়করদাতা, সরকারি চাকুরিজীবী এবং পেনশনভোগীদের এই প্রকল্পের বাইরে রাখতে বাজেটে কড়া আয়ের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হতে পারে। রাজনৈতিক পরিবর্তনের পর বাংলার অর্থনীতির জন্য একটি বাজেট নয়, বরং নতুন সরকারের শিল্প ও কর্মসংস্থানমুখী রোডম্যাপের প্রথম বড় পরীক্ষা হতে চলেছে। তৃণমূল কংগ্রেসের আর্থিক লেনদেন সংক্রান্ত নথি প্রকাশ্যে আসতে দলের ব্যয় নীতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে চর্চায় রয়েছে অভিষেকের বিমান যাত্রা। এর মাঝে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এলো। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া অডিট রিপোর্টে দেখা যায় 2022 থেকে 2025 সালের মধ্যে বিমান ও হেলিকপ্টার ব্যবহারের জন্য প্রায় 150 কোটি টাকা ব্যয় করেছে শাসক দল। দলের টাকায় বিপুল বিমান ব্যয় অভিষেকের। এই বিপুল অঙ্কের খরচকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। দলের অভ্যন্তরে একাংশের অভিযোগ এই ব্যয় সিংহভাগই হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সফরের জন্য। অন্যদিকে তৃণমূলের বহু কর্মী সমর্থক যখন নিজেদের আইনি লড়াই চালাতে ব্যক্তিগত অর্থ ব্যয় করছেন, তখন নেতৃত্বে যাতায়াতে কোটি কোটি টাকা খরচ হওয়া নিয়ে অসন্তোষও বাড়ছে। অডিট রিপোর্ট অনুযায়ী 2022 সালে বিমান ভাড়ার খাতে দলের ব্যয় 35 কোটিরও বেশি ছিল।
2023 সালে সেই অঙ্ক নেমে আসে প্রায় 13 কোটিতে। তবে লোকসভা ভোটে বছর 2024-এ এই খরচ আবার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। ওই বছর বিমান ও হেলিকপ্টার বাবদ মোট ব্যয় হয় 46 কোটিরও বেশি টাকা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো 2024 সালে তৃণমূলের মোট নির্বাচনী ব্যয় ছিল প্রায় 82 কোটি টাকা। অর্থাৎ নির্বাচনী খাতে খরচ হওয়া অর্থের বড় অংশই গিয়েছে বিমান ও হেলিকপ্টার ব্যবহারের জন্য। শুধু তাই নয়, কোনো বড় নির্বাচন না থাকা সত্ত্বেও 2025 সালের এই খাতে দলের ব্যয় 37 কোটির গণ্ডি অতিক্রম করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি আঞ্চলিক দলের ক্ষেত্রে এই পরিমাণ বিমান ব্যয় অত্যন্ত নজরকাড়া। 2024 সালের লোকসভা নির্বাচনে সারা দেশে বিজেপির মোট নির্বাচনী ব্যয় ছিল প্রায় 174 কোটি টাকা। আর সেই প্রেক্ষাপটে শুধুমাত্র বিমান ও হেলিকপ্টার ভাড়ার জন্য তৃণমূলের ব্যয়ের পরিমাণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, বিতর্ক আরো তীব্র তৈরি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক চার্টার্ড বিমান যাত্রাকে কেন্দ্র করে। নির্বাচনের পর দলের রাজনৈতিক পরিস্থিতি যখন চাপে, ঠিক সেই সময় তার দিল্লি সফর নিয়ে দলের মধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করে। শুধু বিরোধীরাই নয়, তৃণমূলের একাংশের নেতারাও প্রকাশ্যে সমালোচনা করেছেন। এদিকে তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। সূত্রের খবর, ওই 3টি অ্যাকাউন্টে প্রায় 440 কোটি টাকা জমা রয়েছে। এমন পরিস্থিতিতে দলের অর্থভান্ডার থাকা সত্ত্বেও খরচের অগ্রাধিকার কি হওয়া উচিত তা নিয়েই প্রশ্ন তুলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। টাকা নেওয়ার সময় মনে ছিল না, তৃণমূলের অ্যাকাউন্ট বিতর্কে ঋতব্রতদের একের পর এক প্রশ্নে বিঁধলেন কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেসের দলীয় অ্যাকাউন্ট এবং আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্ক ঘিরে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এই আবহে দলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ একাধিক প্রশ্ন তুলে সরাসরি আক্রমণ শানালেন বিদ্রোহী অবস্থান নেওয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, যারা আজ দলীয় তহবিল ও অ্যাকাউন্ট নিয়ে নানা অভিযোগ করছে, তারা এতদিন কোথায় ছিলেন? তার কটাক্ষ, টাকা নেয়ার সময় কি এইসব কথা মনে ছিল না? এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সূচনা হয়েছে। কুণালের দাবি, দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার পর এখন হঠাৎ করে কিছু নেতা নিজেদের অবস্থান বদলে প্রশ্ন তুলছেন। তার মতে, যদি কোনো আর্থিক অনিয়মের অভিযোগ সত্যিই থেকে থাকে, তাহলে তা সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার সামনে তুলে ধরা উচিত। সংবাদ মাধ্যমে বক্তব্য রেখে রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টিকে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে বিরোধী শিবির এবং সমালোচকদের বক্তব্য, দলীয় অন্দরে আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে বলে এই বিতর্ক সামনে এসেছে। তাদের দাবি, কেবল রাজনৈতিক পাল্টা আক্রমণ নয়, বরং সমস্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরমহলেও চাপা অস্বস্তি তৈরি হয়েছে বলেই রাজনৈতিক মহলের একাংশের ধারণা। তবে দলীয় নেতৃত্ব এখনো প্রকাশ্যে কোনো বড় প্রতিক্রিয়া না দিলেও পরিস্থিতির দিকে নজর রাখছে বলে সূত্রের খবর। বিশ্লেষকদের মতে, অ্যাকাউন্ট বিতর্ক এবং তার জেরে প্রকাশ্য বাকযুদ্ধ আগামী দিনে আরো তীব্র হতে পারে। এর প্রভাব শুধু দলীয় রাজনীতিতে নয়, রাজ্যের বৃহত্তর রাজনৈতিক সমীকরণও পড়তে পারে বলেই মনে করা হচ্ছে। বিশ্বাস করে ডেকেছিলাম, ওরাই জাল সই করেছে। সিআইডি জেরার পর বিস্ফোরক দাবি শোভনদেব চট্টোপাধ্যায়ের। বিধানসভার সই জাল কাণ্ড ঘিরে রাজনৈতিক উত্তেজনা যখন তুঙ্গে, তখন সিআইডির জিজ্ঞাসাবাদের পর বিস্ফোরক মন্তব্য করে নতুন করে বিতর্কের কেন্দ্রে চলে এলেন প্রবীণ তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হওয়ার পর তিনি দাবি করেন, যাদের তিনি বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিলেন, তারাই নাকি জাল সইয়ের ঘটনায় জড়িত। সূত্রের খবর, বিধানসভা সংক্রান্ত কিছু নথিতে স্বাক্ষর জাল করার অভিযোগের তদন্তে সিআইডি সম্প্রতি শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলে। প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ। তদন্তকারীরা বিভিন্ন নথি স্বাক্ষর এবং সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন করেন বলে জানা গিয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোভনদেব বলেন, তিনি কাউকে কোনো বেআইনি
কাজের নির্দেশ দেয়নি, বরং যাদের উপর ভরসা করেছিলেন তারাই তার নাম ব্যবহার করে জালিয়াতি করে থাকতে পারেন বলে সন্দেহ প্রকাশ করেন। তার বক্তব্য, ঘটনার পূর্ণ সত্য সামনে আসুক এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীদের দাবি, ঘটনাটি অত্যন্ত গুরুতর এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করা প্রয়োজন। অন্যদিকে তৃণমূলের একাংশের মতে তদন্ত সম্পূর্ণ হওয়ার আগেই রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টিকে বড় করে দেখানো হচ্ছে। আইন বিশেষজ্ঞদের মতে সই জালিয়াতির অভিযোগ প্রমাণিত হলে তা একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। ফলে সিআইডি তদন্তের পরবর্তী ধাপ এবং তদন্তকারী সংস্থা কি তথ্য সামনে আনে তার উপরই অনেক কিছু নির্ভর করছে। আপাতত শোভন দেবের এই বিস্ফোরক মন্তব্যে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে জল্পনার পারদ চড়েছে।